নমস্কার। আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে মর্মান্তিক জঙ্গি হানা এবং গণহত্যা হয়েছে কাশ্মীরে। তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এই কাণ্ড যারা ঘটিয়েছে, যে সন্ত্রাসবাদীরা, তাদের চূড়ান্ত শাস্তি হওয়া প্রয়োজন। মারা গেছেন অন্তত একজন বাঙালি। যারা মারা গেছেন তাদের মধ্যে অন্তত একজন সংখ্যালঘু আছেন, এরকম খবর পাওয়া যাচ্ছে। সর্বভারতীয় মিডিয়া অবশ্য অবাঙালিদের নিয়ে বেশি চিন্তিত, কিন্তু ওই সময় বাঙালি পর্যটকরা কাশ্মীর ছেয়ে ফেলেন, ফলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রচুর জায়গা আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এর দায় কার? প্রথমে নিঃসন্দেহে যে সন্ত্রাসবাদী সংগঠন ঘটিয়েছে, এর দায় সম্পূর্ণভাবে তাদের, এবং আবারও বলছি, তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা হওয়া প্রয়োজন। কিন্তু একই সঙ্গে এর দায় কি কেন্দ্রীয় সরকারের নয়? পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারির দায় যদি রাজ্য সরকারের হয়, বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির দায় যদি লালু প্রসাদ যাদবের হয়, তাহলে এই জঙ্গি হানার, ক্রমান্বয়ে জঙ্গি হানার, একটা তো নয়, এসবের দায় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নেবে না কেন? এ নিয়ে তো নাটক কিছু কম হলো না? সেই 2016 সাল থেকে পুরো ব্যাপারটা শুরু, যখন হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। আপনারা মনে থাকতে পারে আপনাদের যে উরিতে একটা সংঘর্ষের পর ভারতবর্ষ একটা সার্জিক্যাল স্ট্রাইক নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং স্বয়ং প্রধানমন্ত্রী নাকি সেই সার্জিক্যাল স্ট্রাইকটাকে দেখাশুনো করছিলেন। বিদেশি সংবাদ মাধ্যম, যারা তাদেরকে নিরপেক্ষ বা পক্ষপাতদুষ্ট বলা যায় না, তাদের রিপোর্ট অনুযায়ী সেই ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইকে নাকি বেশ কিছু পাইন গাছ এবং কয়েকটি কাক মারা গিয়েছিল, তার বেশি কিছু হয়নি। কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকের পুরো কৃতিত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদী, এবং শোনা গিয়েছিল যে তারপরে ওখান থেকে জঙ্গিরা নাকি সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, এত বড় একটা আঘাত করা গেছে। কিন্তু বস্তুত সেরকম হয়নি। ওই বছরই নভেম্বর মাসে, নভেম্বরের 8 তারিখটা আপনাদের মনে থাকতে পারে, টিভিতে এলেন নরেন্দ্র মোদী তার মন কি বাত নিয়ে, এবং সেখানে তিনি ঘোষণা করলেন যে নোটবন্দি হবে। বেশ কিছু নোটকে একদম বাতিল করে দেওয়া হবে, যেটাকে ইংরেজিতে ডিমানিটাইজেশন বলা হচ্ছিল, এবং অন্য ভাষায় নোটবন্দি। তো কেন? তাতে নাকি 1 নম্বর কালো টাকা দূর হয়ে যাবে, এরকম শোনা যাচ্ছিল। 2, আরো বড় ব্যাপার যেটা, যে তাতে নাকি জঙ্গিরা একদম নির্মূল হয়ে যাবে। কীরকম? এরকম সর্বভারতীয় চ্যানেলে, যাদেরকে এখন আমরা গদি মিডিয়া বলি, সেখানে রীতিমতো প্রথম শ্রেণীর সঞ্চালক, প্রথম শ্রেণীর এদের আর বলা যায় না, সবাই তৃতীয় শ্রেণী, কিন্তু ফেলের মধ্যে ফার্স্ট যারা, সেরকম প্রথম শ্রেণীর সঞ্চালকরা খুব জোর গলায় জানাচ্ছিলেন যে এমন নাকি নোট আসছে, তার মধ্যে চিপ লাগানো হবে, ইলেকট্রনিক চিপ লাগানো হবে, এবং তার ফলে যে ধরনের ট্রানজাকশন হবে, লেনদেন হবে, সব কটা নাকি ধরা পড়ে যাবে, এবং জঙ্গিরা যে কাজকর্ম করছে তার আর কোনো অস্তিত্ব থাকবে না, জঙ্গিদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। তা এরকম রণদামামা, ঢাক ঢোল বাজানো বহু দিন ধরে চললো, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে কালো টাকা উদ্ধার তো হয়নি, এবং জঙ্গিরাও একেবারে নির্মূল হয়ে যায়নি। এরপর আপনাদের মনে থাকতে পারে পুলওয়ামার ঘটনা। সেটা ফেব্রুয়ারি 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে 2019-এ হয়েছিল। তখনও একটা তীব্র জঙ্গি হানায় বেশ কিছু লোক মারা গিয়েছিলেন, এবং তারপরে নানা জিনিস বেরিয়েছিল। জম্মু কাশ্মীরে যিনি রাজ্যপাল ছিলেন, সেটা তিনি নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন, কিন্তু বস্তুত তাকে সেন্সার করে দেওয়া হয়, ওই জিনিসপত্রগুলো সামনে আসেননি। ওই জঙ্গি হানায় কারা দায়ী, কার দোষে হলো, তারা ধরা পড়লো কিনা, এই বিষয়ে আমরা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে। তখনও অনেক তর্জন গর্জন হয়েছিল, কিন্তু আমরা সম্পূর্ণ অন্ধকারে। এরপর ওই বছরই আগস্ট মাসে আরও ঢাকঢোল পিটিয়ে কাশ্মীরে 370 ধারার বিলোপ করে দেওয়া হলো। শোনা গেল এরপর নাকি কাশ্মীর মূল স্রোতে ফিরে আসবে, এতদিন যে সমস্যা হচ্ছিল তা থাকবে না, কাশ্মীর মূল স্রোতে ফিরে এসেছে, জঙ্গি হানা বলে আর কিছু থাকবে না, জঙ্গিরা আবারও অবলুপ্ত হয়ে যাবে। এতদিনে 2016 থেকে জঙ্গিরা অনেকবার অবলুপ্ত হয়ে গেল, এবং তারপরে 2019-এ আরও একবার অবলুপ্ত হবে। প্রভাকরণ সম্পর্কে, শ্রীলঙ্কার প্রভাকরণ সম্পর্কে একটা গল্প শোনা যেত, তিনি নাকি বারবার মারা যান। তো এই কাশ্মীরের জঙ্গিদের সম্পর্কেও নরেন্দ্র মোদীর আমলে যা দেখা যাচ্ছে, যে তিনি বারবার এদের অবলুপ্ত করে দেন। পরশুরাম নাকি 17 বার না কতবার নিষ্ক্ষত্রিয় করে দিয়েছিলেন পৃথিবীকে, তারপর তারা আবার জন্ম নিয়েছিল। তো এক অবিকল সেই জিনিস, বারবার উনি জঙ্গিদের থেকে সম্পূর্ণ মুক্ত করে দেন ভারতবর্ষকে, কিন্তু বারবার তারা ফেরত আসে।
তো এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর ঢক্কানি না, তিনি এতবার নির্মূল করে দিয়েছেন জঙ্গিদের থেকে ভারতবর্ষকে, তারপরও তারা ফিরে এসেছে, এর দায় তিনি নেবেন না কেন? আগেই বলেছি অন্যান্য সরকার তাদের দায় নেয়, এখানে কেন্দ্রীয় সরকারকে জঙ্গি হানার দায়িত্ব নিতে হবে, এটা প্রত্যেকের দাবি হওয়া উচিত। এবং শুধু যদি এইটুকুই হতো তার জন্য এই ভিডিওটা করতাম না। আপনাদের মনে থাকবে এই প্রত্যেকটা জঙ্গি হানা বা হইচই যখনই হয় তখনই তারপরে একটা ভয়ঙ্কর কিছু ব্যাপার ঘটে। আপনাদের সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললাম, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2016 সেপ্টেম্বর মাসে, তারপরই নভেম্বরে যেটা ঘটলো সেটা একটা ভয়ঙ্কর জিনিস। নরেন্দ্র মোদী টিভিতে এলেন, আগেই যেটা বললাম নোটবন্দি ঘোষণা করে দিলেন, যেটা ভারতবর্ষের অর্থনীতির একটা বিপর্যয়ের একটা বড় কারণ। তা থেকে মুনাফা করেছেন অনেক শিল্পপতি, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শেষ ছিল না। তো ফলে একটা উন্মাদনা তৈরি হলো এবং তারপর নোটবন্দির সিদ্ধান্ত হলো। ওই একই জিনিস আপনারা দেখবেন পুলওয়ামা হলো, তারপরে ওই একই বছরে 2019 সালে ওই একই বছরে 370 বিলোপ হলো, এমন একটা হট্টগোল শুরু হয়ে গেল যেন একটা ভয়ঙ্কর কি করে দেওয়া হয়েছে, এরপর জঙ্গি হানা কিছু থাকবে না, চারদিকে গদি মিডিয়া হই হই রব নিয়ে নরেন্দ্র মোদী জয়ধ্বনি ঘোষণা করতে লাগলো। ঠিক তারপরে বাঙালির জন্য নেমে এলো বিপর্যয়। এনআরসির ফাইনাল যে লিস্ট, শেষ যে তালিকা প্রকাশ হলো ওই বছরই আগস্ট মাসে, কয়েক মাসের মধ্যে ওই পুলওয়ামা কাণ্ডের কয়েক মাসের মধ্যেই কিন্তু এনআরসির ফাইনাল লিস্ট প্রকাশ হলো এবং তাতে বহু লোক ঘরছাড়া হলেন। হিন্দু বাঙালিরাই তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, বাঙালির উপরে অধিক আঘাতটা নেমে এসেছিল। হইচই মিডিয়া এখন হয় না, কিন্তু যেটা মনে রাখতে হবে যে ওখানে অর্থাৎ কিনা আসামে বিশ্বের সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে বাঙালিরা বেনাগরিক হয়ে মর্মান্তিক জীবনযাপন করছেন, অনেকে আত্মহত্যা করছেন, কি অবস্থায় আছে খবর আসে না, কিন্তু ডিটেনশন ক্যাম্পগুলো এখনো আছে। তো কথা হচ্ছে যেটা, যে যখনই একটা সন্ত্রাসবাদী হানা হয় বা যখনই একটা সার্জিক্যাল স্ট্রাইক হয় তারপরেই কিন্তু একটা কিছু নামিয়ে আনা হয়। ফলে একটা সন্দেহ মনের মধ্যে কি মারে যে এই যে জঙ্গি হানা, এর সঙ্গে কি পরবর্তী যে দমনমূলক জিনিসপত্রগুলো নামিয়ে আনা হয় তার কোনো সম্পর্ক আছে? এই নিয়ে একটা প্রশ্নের আঁচ কিন্তু একটা আঙুল কিন্তু তুলে দিয়েছিলেন জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল পুলওয়ামা অ্যাটাকের পর, পুলওয়ামা আক্রমণের পর তিনি বলেছিলেন যে ওখানে অনেক কিছু আচরণ কিন্তু অত্যন্ত সন্দেহজনক। এবং এখনও আপনারা লক্ষ্য করে দেখবেন যে জম্মু কাশ্মীর তো নিরাপত্তা বাহিনী আর্মি মিলিটারিতে ছেয়ে যাচ্ছে, আর টুরিস্টরাও বলছেন যে ওখানে প্রতি 10 মিটার অন্তর নাকি আর্মির দেখা পাওয়া যায়। যখন তখন তো কার্ফু টার্ফু জারি করে দেওয়া হয়, সেটা আমরা আগে থেকেই জানি, ইন্টারনেট বন্ধ, কার্ফু ইত্যাদি, কিন্তু 10 মিটার অন্তর নাকি মিলিটারির দেখা পাওয়া যায়। এবং সংখ্যাও যা আমরা জানি যে 5 থেকে 10 লাখ এস্টিমেশন ভারতীয় সেনা ওখানে নিযুক্ত আছে। তো 10 লাখ বা 5 লাখ সেনা আছে, 10 মিটার অন্তর তাদের দেখা পাওয়া যায়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন পহেলগাঁওয়ে তাদের টিকি পাওয়া যায়নি। ফলে প্রশ্ন একটা ওঠেই যে এটা কি শুধু অপদার্থতা, না এর পেছনে অন্য কিছু আছে? জম্মু কাশ্মীরের প্রাক্তন যে রাজ্যপাল তিনি যে আঙুলটা তুলেছিলেন, সন্দেহের আঙুল তুলেছিলেন কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সিগুলোর বিরুদ্ধে, সেই সন্দেহ কিন্তু এখনও আছে এবং বস্তুত ঘনীভূত হচ্ছে। কিন্তু এ নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই, ফলে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। অন্তত যেটুকু বলা যায়, পুলওয়ামা আক্রমণের ক্ষেত্রেও এবং এই ক্ষেত্রেও ভারতীয় কেন্দ্রীয় সরকার এবং তার নিরাপত্তা রক্ষী বাহিনীর চূড়ান্ত অপদার্থতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। পিছনে কোনো চক্রান্ত আছে কিনা আমরা জানি না, থাকতে পারে নাও পারে, সন্দেহের তো একটা অবকাশ আছেই, যেটা বললাম, কিন্তু অপদার্থতা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা চূড়ান্ত অপদার্থতা। এবং সন্দেহটা এরপরেও থেকেই যায় যে প্রত্যেকটা এরকম বড় আক্রমণ বা সার্জিক্যাল স্ট্রাইকের পর সন্দেহ যেটা, যে একটা দমনমূলক জিনিস, সেটা নোটবন্দি হোক, এনআরসি হোক, এরকম একটা জিনিস কিন্তু প্রত্যেকবারই নামিয়ে আনা হয়। ফলে চারদিকে যা দেখা যাচ্ছে যে এর পরে কিন্তু ক্রোনোলজির কথাটা যে বলেছিলেন অমিত শাহ, ক্রোনোলজি এর বিখ্যাত করে দিয়েছিলেন। ক্রোনোলজি যদি আপনি
অনুসরণ করেন দেখবেন সময়কালটাকে যদি অনুসরণ করেন তাহলে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে এরপর আরেকটা বৃহত্তর দমনমূলক ব্যবস্থা কিন্তু মোদী সরকার নিতেই পারে। ভারতবর্ষে বস্তুত উত্তর আর্যাবর্ত যাকে বলা হয়, বিন্ধ্য পর্বতের উত্তর অংশটা, তার বেশিরভাগ অংশটাই প্রায় সবকটা রাজ্যই কিন্তু হিন্দুত্ববাদী শক্তিরা দখল করে নিয়েছে। একটা ভূখণ্ডই বাকি আছে, তার নাম বাংলা। ফলে এ নিয়ে আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। এবং মনে রাখতে হবে যে মোদী সরকার 240টা মাত্র আসন পেয়েছে, যদিও মোদী সরকার আছে, 240টা মাত্র আসন পেয়েছে বিজেপিকে। ফলে গোলমাল বাঁধানো তাদের দরকার। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে বিহারের নির্বাচন আসছে কিন্তু সামনে। ওয়াকফের যে আন্দোলনটা হয়েছে তার ফলে নীতিশের দলের বেশ কিছু প্রভাবশালী নেতা ওই দল ছেড়ে দিয়েছেন, ফলে আসন কিন্তু বিহারে টলমল করছে। ফলে দুটো জিনিস, একদিকে হচ্ছে যে বিজেপিকে তার ক্ষমতা বাড়াতে হবে, কারণ তার আসন টলমল করছে, বিহারে তো করছেই এবং পশ্চিমবঙ্গ সে এখন দখল করতে পারেনি। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং আসন যেহেতু টলমল করছে তাদের একটা দমনমূলক জিনিস নিয়ে আসার প্রয়োজন, যাকে ইংরেজিতে বলা হয় শিট শো, সেটা একটা দেখানো প্রয়োজন, সেটা বাংলায় হোক বা বিহারে হোক। এটা তাদের পক্ষে আশু রাজনৈতিক প্রয়োজন। এবং একই সঙ্গে আপনি দেখতে পাবেন যে একটা জঙ্গি হানা হয়ে গেল। ফলে জঙ্গি হানার পিছনে চক্রান্ত থাক বা না থাক, আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে এরপরে একটা দমনমূলক ব্যবস্থা অন্তত পশ্চিমবঙ্গ বা বিহার বা খুব সম্ভবত গোটা ভারতবর্ষ জুড়েই আসতে চলেছে। তো এইটা আশঙ্কা মাত্র, কিন্তু আগেই বললাম যে আশঙ্কার যথেষ্ট বাস্তব ভিত্তি আছে, কারণ আছে। ফলে সেটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। ফলে একই সঙ্গে যেমন আমরা জঙ্গি হানার তীব্র বিরোধিতা করব, সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করব, এদের শাস্তির দাবি করব, কিন্তু এটাকে অজুহাত করে অন্য কোনো দমনমূলক ব্যবস্থা যেন না নেওয়া হয়, এদিকে আমাদের সতর্ক নজর রাখতে হবে। আপনারাও নজর রাখবেন, আমরা তো রাখবই, ভিডিও নিয়ে সামনে আসব। তো নজর রাখতে হবে, এই কথাটা বলেই আজকের ভিডিও শেষ করব। এই অবস্থায় ভালো থাকা যায় কিনা জানি না, তবু সবাই চেষ্টা করবেন ভালো থাকতে। গুরুচণ্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।